ওকে, তো আজকের ফ্যাজান্স রুলসের যে আমি লেকচারটা করাচ্ছিলাম তার সেকেন্ড পার্ট। আমি ফ্যাজান্সের দুটো রুল মোটামুটি বলে দিয়েছিলাম। আজকে যে 3 নম্বর রুলটা সেখান থেকে স্টার্ট করব, সেই রুলটা হলো সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। ঠিক আছে, তাহলে রুলটা নাম্বার 3 আমি কন্টিনিউশন এখান থেকে করছি। সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। নোবেল গ্যাস মানে কি? নোবেল গ্যাস কোনটাকে বলা হচ্ছে? যেটাকে বলা হয় তোমাদের নিষ্ক্রিয় গ্যাস, বাংলায় বলে নিষ্ক্রিয় গ্যাস। এটা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। আর সিউডো মানে কি? যেটাকে বাংলায় বলা হচ্ছে ছদ্ম। ঠিক আছে, হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস বা যেটাকে বলা হচ্ছে ছদ্ম, মানে সিউডো মানে ছদ্ম, নোবেল গ্যাস মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো যদি ইলেকট্রন বিন্যাস থাকে কোনো একটা মৌলের, তাহলে কি কোনো একটা মৌলের বা কোনো একটা ক্যাটায়নের বা কোনো একটা আয়নের যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো তার বিন্যাস থাকে, তখন তাকে বলা হবে সিউডো নোবেল গ্যাস। অর্থাৎ কি, যে পুরোপুরি নোবেল গ্যাসের মতো কনফিগারেশন না। আচ্ছা, এই যে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, এর কনফিগারেশন কি হয়? মানে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? 8টা, তাই তো, কারণ ওদের অষ্টক পূর্ত হয়ে থাকে। এবারে তোমাদের যে ইলেকট্রন বিন্যাসটা আমি শেখাইনি, সেই ইলেকট্রন বিন্যাসটা আমি হালকা করে এখানে বলছি, যেটা আমি পরে শেখাবো। বলছি 8টা মানে এর কনফিগারেশনটা এরম হয়: NS2 NP, এটা N, হ্যাঁ, NS2 NP6, NS2 NP6। ঠিক আছে, দেখো 2 আর 6 এই যে উপরেগুলো হচ্ছে ইলেকট্রন, আর এগুলো হচ্ছে সেল। ঠিক আছে, এগুলো পরে আমি ডিসকাস করবো। মানে এটা বুঝে নাও, দেখো বাইরে 8টা ইলেকট্রন আছে, মানে দেখো 2 আর 6 দুটো মিলে 8। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন এরকম হয় NS2 NP6। আর এখানে বলছে, এখানে যেটা বলছে যে সিউডো নোবেল গ্যাসের কনফিগারেশনটা এরকম হবে, মানে যেটা তোমার এই যে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, যেটাকে আমি বললাম বাংলায়, ধরো আমি বললাম যে PN, দেখো প্রথম লেটারগুলো নিচ্ছি, PNGC। ঠিক আছে, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। তার কেমন হয়? তার বাইরে থাকে 18খানা ইলেকট্রন। যে এলিমেন্টগুলো সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন দেবে তার বাইরে থাকবে 18খানা ইলেকট্রন। ঠিক আছে, সেটা কেমন হবে দেখতে? NS2 NP6 ND10, NS2 NP6 ND10। দেখো 2 আর 6 8 প্লাস 10 18। ঠিক আছে, এটা হচ্ছে কি সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন এরকম হয়, আর নোবেল গ্যাস কনফিগারেশন এরকম হয়। ঠিক আছে, তাহলে যে সমস্ত এলিমেন্টের এই সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন থাকবে তাদের পোলারাইজিং পাওয়ার প্রচণ্ড হাই হবে, খুবই বেশি হবে। আর তাদের যদি পোলারাইজিং পাওয়ার যদি খুব বেশি হয়, তাহলে তাদের যে কম্পাউন্ডগুলো তৈরি হবে, অর্থাৎ সিউডো নোবেল গ্যাসের যে সমস্ত যৌগগুলো তৈরি হবে, কনফিগারেশনের কম্পাউন্ডগুলো তৈরি হবে, তাদের কি কোভ্যালেন্ট ক্যারেক্টার কী হবে? প্রচণ্ড বেশি হবে, হাই হবে। কারণ কি, যত বেশি পোলারাইজ করতে পারবে তত বেশি পোল তৈরি হবে, তত বেশি শেয়ারিং অফ ইলেকট্রন বেশি হবে, তাহলে কি হবে? তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, মানে যারা সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন হোল্ড করবে তাদের পোলারাইজিং পাওয়ার সব থেকে বেশি হবে, এবং তাদের কম্পাউন্ডগুলো করেসপন্ডিংলি কী হবে? খুব বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাবে বা সমযোজী ধর্ম দেখাবে। ঠিক আছে, আচ্ছা কিছু এক্সাম্পল নেওয়া যাক। যেমন বলছে যে কপার প্লাস, অর্থাৎ কপার আয়ন, যখন আমি পড়াবো ইলেকট্রন বিন্যাস সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। এখন জাস্ট একটু দেখে নাও, ঠিক আছে, জাস্ট নোট করে রাখো, জিনিসটা বোঝার চেষ্টা করো। বলছে কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন। আর্গন মানে কি, ব্র্যাকেটে আর্গনটা কেন লিখলাম? যে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা ওর মধ্যে আছে, তার সঙ্গে আরও এক্সট্রা কিছু আছে। আর এক্সট্রা কি আছে? 3D10। আর্গনটা কি? আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস,
তার কনফিগারেশন কি ছিল NH2NP6, এখানে আমি লিখে দেবো NH2NP6, যা থাকে এখানটায় লিখে দেবো আমি, এন এর জায়গায় এখানে যেটা আছে সেটা লিখবো আমি NH2NP6, আর তার সঙ্গে দেখো বাইরে ND10 আছে, এই দেখুন 10 আছে, মানে কি 3s2 3p6 3d10, এখানে n এর মান কত হচ্ছে 3, ঠিক আছে, 3s2 3p6 3d10, তাহলে এটা তাহলে কি হবে দেখো, এই যে এই কনফিগারেশন সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। জাস্ট এটা তোমাকে মানে জাস্ট দেখে রাখো, নোট করে রাখো, এটাকে এখন যদি না বুঝতে পারো আমি সেটা তোমাদের দোষ দেবো না, কারণ তোমাদের আমি ইলেকট্রন বিন্যাস এখনো অবধি করাইনি, আমি নেক্সট লেকচারের দিকে ইলেকট্রন বিন্যাস আমি আস্তে আস্তে আরম্ভ করবো, ঠিক আছে। মোটামুটি নোট করে রাখো যে দেখো এর যেহেতু কপার প্লাস আর্গন 3d10 দিচ্ছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন দেখাচ্ছে। যেহেতু সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন দেখাচ্ছে, তাহলে কপারের যে কোনো যৌগ সেগুলো কি হবে, তাদের হাই কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে, তাদের কি কোভ্যালেন্ট ক্যারেক্টার সিসি লিখে দিলাম, প্রচণ্ড হাই হবে। কারণ কি, এই যে কপারটার পোলারাইজিং পাওয়ার, সংক্ষেপে লিখে দিলাম পিপি, পোলারাইজিং পাওয়ারটা প্রচণ্ড হাই। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট বলছে সেম আর্জেন্টাম এজি, যেটা বলা হয় রূপা, এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস এরকম থাকে, এর হচ্ছে থাকে ক্রিপ্টন, আর এখানে হবে 4d10, ঠিক আছে, ক্রিপ্টন 4d10, মানে কি 4s2 4p6 4d10, তাহলে ক্রিপ্টন কি নিষ্ক্রিয় গ্যাস, তার সঙ্গে দেখো এই যে নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন ছিল এটা, তার সঙ্গে এক্সট্রা কে আছে ND10, দেখো এরও আছে 4d10, যেখানে n এর মান 4, তাহলে এর কি, এরও যে কম্পাউন্ডগুলো হবে তাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার প্রচণ্ড বেশি হবে। তার কারণটা কি, এই এজি প্লাসের যেহেতুটা সিউডো নোবেল গ্যাস কনফিগারেশনে আছে, এর পোলারাইজিং পাওয়ার প্রচণ্ড বেশি, ঠিক আছে। নেক্সট তুমি অরাম, যেটাকে সোনা বলছে, অরাম প্লাস, এর হবে জেনন 5d10, ঠিক আছে, জেনন 5d10, তাহলে সেম দেখো ওই NH2NP6 ND10, তাহলে এরও কোভ্যালেন্ট ক্যারেক্টার হাই, এরও তাহলে পোলারাইজিং পাওয়ার খুব হাই, তাহলে এই যে কম্পাউন্ডগুলো তৈরি করবে, এর যতগুলো যৌগ তৈরি হবে, এদের যতগুলো যৌগ তৈরি হবে সবার কি কোভ্যালেন্ট ক্যারেক্টার পছন্দ হয়। আরও দেখা যায় মোটামুটি টোটাল 6টা মতো দেখা যায়, 6টা, যদি তোমার যদি নিটের কোশ্চেন বা জয়েন্টের কোশ্চেন বা তোমার যদি এক্সামেও যদি কোশ্চেন আসে, যদি দেখো যে এইসব জিনিসপত্র আছে, কপার প্লাসের কোনো এলিমেন্ট আছে, সিলভার প্লাসের কোনো কম্পাউন্ড আছে, অরাম প্লাসের কোনো কম্পাউন্ড আছে, তাহলে চোখ বন্ধ করে ওদের পোলারাইজিং, ওদের কম্পাউন্ডগুলোর কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি হবে, কারণ ওরা কি সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন হোল্ড করে, ঠিক আছে। যেমন জিঙ্ক 2 প্লাস, এরও সেম কপারের মতোই সেম কনফিগারেশন, কি আর্গন 3d10, তাহলে এর ক্ষেত্রেও কোভ্যালেন্ট ক্যারেক্টার প্রচণ্ড হাই, এই যে সমস্ত কম্পাউন্ড তৈরি করবে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার প্রচণ্ড হাই, কারণ এর পোলারাইজিং পাওয়ার প্রচণ্ড হাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবে ক্যাডমিয়াম 2 প্লাস, তার কনফিগারেশন এই আর্জেন্টামের মতো, কি ক্রিপ্টন 4d10, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার হাই। আচ্ছা, আর কি আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে মার্কারি 2 প্লাস, ওকে, তার ক্ষেত্রেও কনফিগারেশন এরকম, এর মতো অরামের মতো, তাহলে এরও কোভ্যালেন্ট ক্যারেক্টার অত্যাধিক হাই, এর যে কম্পাউন্ডগুলো তৈরি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার অত্যাধিক হাই। তাহলে এই 6টা এলিমেন্ট মনে রাখো, এই 6টা এলিমেন্ট যদি এক্সামে দেখো, চোখ বন্ধ করে যদি বলে যে কোভ্যালেন্ট ক্যারেক্টারের আকার অনুসারে সাজাও, তাদের মধ্যে যদি এরকম এলিমেন্ট যদি দেখতে পেয়ে যাও যে কপারের কোনো কম্পাউন্ড আছে, কী কম্পাউন্ড, কপার প্লাসের কম্পাউন্ড, কপার 2 প্লাসের না কিন্তু, কপার প্লাসের কম্পাউন্ড, সিলভার প্লাসের কম্পাউন্ড, অরাম প্লাসের কম্পাউন্ড, বা জিঙ্ক 2 প্লাসের কম্পাউন্ড, ক্যাডমিয়াম 2 প্লাসের কম্পাউন্ড, মার্কারি 2 প্লাসের কম্পাউন্ড, চোখ বন্ধ করে ওগুলোর কোভ্যালেন্ট ক্যারেক্টার খুব বেশি হবে। তার কারণটা কি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হওয়ার কারণটা কি, কারণ এরা সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন হোল্ড করে, আর সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন হোল্ড করা মানে এই সমস্ত আয়নগুলোর পোলারাইজিং পাওয়ার প্রচণ্ড বেশি হবে, বা ধ্রুবায়ন করার ক্ষমতা প্রচণ্ড বেশি হবে, যার ফলে কি হবে, কম্পাউন্ডটাতে কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী ধর্ম বেশি দেখা যাবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে কি, সমযোজী ধর্ম বেশি দেখা যাবে। ক্লিয়ার? তাহলে ফ্যাজান্স রুলসের সমস্ত 3টে যে রুল আমি কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আজকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করবো, ফ্যাজান্স রুলের উপরে কিছু কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো নিটে এসছে, জয়েন্টে এসছে বা কিছু এসছে, সেগুলো নিয়ে সেই রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিছু আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, তো
একটা টাইপের কোশ্চেন্স আছে যে ধরো আমি বলে দিলাম তোমাকে, লেটস সে বললাম যে LiCl, ঠিক আছে, NaCl, KCl, RbCl, ঠিক আছে, এই চারটে এলিমেন্ট দিয়েছি। তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আমি তোমাকে কোশ্চেন দিলাম, এই চারটে এলিমেন্ট দিয়েছি, চারটে এলিমেন্ট বলছি, চারটে কম্পাউন্ড দিয়েছি। এই চারটে কম্পাউন্ডের মধ্যে কোন মানে এই অর্ডারে সাজাও যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী ধর্ম বেশি, বা সমযোজী ধর্ম বাড়ার বৃদ্ধি অনুসারে সাজাও, বা যেটাকে বাংলায় বলে আর কি, মানে সব থেকে কার বেশি হবে, তারপরে কার, তারপরে কার, তারপরে কার, সেই অর্ডারটা অনুসারে সাজাও। তাহলে কি কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার বলেছি। তাহলে আমি বলে দিচ্ছি অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার। ওকে, বলছে অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার, অর্থাৎ কার কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি হবে, তারপরে কোনটা হবে, তারপরে কোনটা হবে, তারপরে কোনটা হবে। আগের দিনের লেকচারটা একটু রিওয়াইন্ড করো, আশা করি সবাই পড়েছো নিশ্চয়ই। তাহলে রিওয়াইন্ড করো জিনিসটা কি কি বলেছিলাম। আচ্ছা, কেমনভাবে সলভ করবে দেখো, এই যে কম্পাউন্ডগুলো আছে সবার ক্ষেত্রে অ্যানায়নটা সেম, কি Cl মাইনাস, তাই তো, অ্যানায়নটা সেম। আচ্ছা, তাহলে কোনটা ডিফারেন্ট আছে, ক্যাটায়নগুলো, Li প্লাস, Na প্লাস, K প্লাস, Rp প্লাস। তাহলে এই ক্যাটায়নের উপর ডিপেন্ড করে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার নির্ভর করবে, তাই। আচ্ছা, এবার দেখো কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, পিরিয়ডিক টেবিলটা পাশে খুলো, ঠিক আছে, একটু সময় নাও, সময় নিয়ে পিরিয়ডিক টেবিলটা যেখানে আছে বইতে পাশে খুলো। পাশে খুলে দেখতে পাবে যে এরা না, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরা হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট, ঠিক পরে পরে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, অর্থাৎ এই দিকে নিচ বরাবর আছে গ্রুপ 1। আচ্ছা, গ্রুপ 1-এ গ্রুপ বরাবর কি হয় যে এরা সবাই তো প্লাস, কারণ ক্যাটায়ন আকারে আছে। তাহলে চার্জ সবার সেম হবে, একই গ্রুপের এলিমেন্টগুলোতে যে চার্জ হয় সেটা সেম হয়, কিন্তু চেঞ্জ কোনটা হয়, সাইজের চেঞ্জ হয়। উপর থেকে নিচে নামলে কি হয়, সাইজ বাড়ে, তাই তো, উপর থেকে নিচে নামলে কি হয়, সাইজ বাড়ে, অর্থাৎ লিথিয়ামের সাইজ সব থেকে ছোট, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম। আচ্ছা, এবারে কি বলেছিলাম একটা রুলে, ফ্যাজান্স রুলের একটা পয়েন্টে কি বলেছিলাম যে ক্যাটায়নের সাইজ যত ছোট হবে, অর্থাৎ ফাইটা কি ছিল, ফাই সমান চার্জ বাই রেডিয়াস। তাহলে ফাই যত বাড়বে পোলারাইজিং পাওয়ার তত বাড়বে, আর পোলারাইজিং পাওয়ার যত বাড়বে ক্যাটায়নের তত কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। এই পয়েন্টগুলো তো ক্লিয়ার। ফাই যত বাড়বে পোলারাইজিং পাওয়ার তত বাড়বে ক্যাটায়নের, আর তত ওই কম্পাউন্ডটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তাহলে দেখো চার্জ, এই দেখো সবার যদি আমি ফাই কনসিডার করি, তাহলে দেখো চার্জ কিন্তু সবার ক্ষেত্রে সেম, লিথিয়ামের ক্ষেত্রেও এই চার্জ 1, সোডিয়ামের ক্ষেত্রেও +1, পটাশিয়ামের ক্ষেত্রেও +1, রুবিডিয়ামের ক্ষেত্রেও +1। কিন্তু দেখো রেডিয়াস বা সাইজ উপর থেকে নিচে বাড়ছে। এবারে নিচটা যদি বেড়ে যায়, রেডিয়াস যদি বেড়ে যায়, তাহলে কি ফাই কমে যাবে। চার্জ কনস্ট্যান্ট কিন্তু রেডিয়াস বেড়ে যাচ্ছে, তাহলে ফাই কমবে। তাহলে যার সাইজ সব থেকে বেশি তার রেডিয়াস সব থেকে বেশি, যার রেডিয়াস সব থেকে বেশি তার ফাই সব থেকে কম, তাহলে তার পোলারাইজিং পাওয়ার সব থেকে কম, সেই কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে কম। ক্লিয়ার, একদম নিয়ম মাফিক। যার সাইজ বেশি তার রেডিয়াস বেশি, যার রেডিয়াস বেশি তার কি ফাইটা কম, যে দুটা নিচে আছে, যার ফাই কম তার পোলারাইজিং পাওয়ার কম, তার কম্পাউন্ডে কোভ্যালেন্ট ক্যারেক্টার কম। তাহলে দেখো সব থেকে তাহলে কম কোনটা হবে, এই কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার, তাহলে সব থেকে কম এটা। তার উপরে কি আছে, পটাশিয়াম, তাহলে পটাশিয়ামেরটা কি এর থেকে একটু বেশি হবে। তার উপরে আছে সোডিয়াম, এই তারপর আছে লিথিয়াম। দেখো লিথিয়ামের সাইজ সব থেকে ছোটো, মানে রেডিয়াস সব থেকে ছোটো, চার্জ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কি রেডিয়াস ছোটো হওয়া মানে নিচটা ছোটো হয়ে যাচ্ছে, মানে কি ফাই বেড়ে যাচ্ছে। ফাই বাড়লে তার পোলারাইজিং পাওয়ার বেশি হবে, তার কম্পাউন্ডে কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি হবে। তাহলে সব থেকে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি এর, তারপর এর, তারপরে তারপরে। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা তোমাদের দিই, এটা কিন্তু নিজেকে করতে হবে, হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। NaCl, NaBr, NaI। আচ্ছা হোমওয়ার্ক না, আমি এখানেই বলে দিচ্ছি, নাহলে ধরো NaCl, NaBr, NaI, এর ক্ষেত্রে কি করবে, এর ক্ষেত্রে তো ক্যাটায়নের সব ক্যাটায়ন তো সমান,
কিন্তু অ্যানায়ন কি আলাদা। কে কে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি গ্রুপ 17 এলিমেন্ট, ওপর থেকে নিচে এরকম ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। এবার দেখো অ্যানায়ন চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো একই গ্রুপে আছে মানে কি অ্যানায়নের চার্জ একই, তাহলে চার্জ নিয়ে কোনো কথা হবে না, চার্জ একই, ঠিক আছে। এবারে দেখো অ্যানায়নের সাইজ বাড়ছে। দেখো ক্যাটায়নের ক্ষেত্রে ফাইটা বলে জাস্ট অনলি ফর ক্যাটায়ন, কারণ ফাই বাড়লে পোলারাইজিং পাওয়ার বাড়বে। অ্যানায়নের ক্ষেত্রে কি হয়? অ্যানায়নের ক্ষেত্রে তো পোলারাইজিং পাওয়ার নেই, তার কি হয়? পোলারাইজেবিলিটি, পোলারাইজেবিলিটি। আগের দিনের পড়াটা মনে করো, অ্যানায়নের ক্ষেত্রে কি হয়? পোলারাইজেবিলিটি। ক্যাটায়নের ক্ষেত্রে কি হয়? পোলারাইজিং পাওয়ার। তাহলে এর পোলারাইজেবিলিটি, পোলারাইজেবিলিটি কার ক্ষেত্রে, কার ক্ষেত্রে ডিপেন্ড করে? চার্জের উপর ডিপেন্ড করে, আর কি সাইজের উপর ডিপেন্ড করে। যেহেতু এতে চার্জ দেখো সবসময় কিন্তু সেম, চার্জ কিন্তু সমান, কারণ কি একই গ্রুপে আছে। তাহলে এটাকে Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, সব মাইনাস চার্জ, একটা চার্জ, চার্জ সেম। ক্যাটায়ন তো সেম, ক্যাটায়নের কোনো কথা হবে না, সব অ্যানায়নের উপর ডিপেন্ড করবে। এবার উপর থেকে নিচে নামলে কি হবে? সাইজ বাড়ছে, এটা ছোট, এটা একটু বড়, এটা আরো বড়। যত সাইজ বাড়বে অ্যানায়নের, আগের দিন পয়েন্টে করেছিলাম, তত কি হবে? তার পোলারাইজেবিলিটি বাড়বে। পোলারাইজেবিলিটি জিনিসটা কি ছিল? যে যদি পাশে একটা ক্যাটায়ন আসে একটা অ্যানায়নের, সে কি করবে? তার ইলেকট্রনগুলোকে টানবে আর এর নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ হবে। যত বিকর্ষণ হবে তাহলে কি এর মধ্যে ডিফর্মিটি তৈরি হবে। যত ডিফর্মিটি তৈরি হবে, এই যে ডিফর্ম তৈরি হওয়ার যে ঘটনাটা, যে ডিফর্ম হয়ে গেল অ্যানায়নটা, এটাকে বলা হবে অ্যানায়নের কি? পোলারাইজেবিলিটি। যত বেশি ডিফর্ম হবে তার পোলারাইজেবিলিটি তত বেশি। আর ডিফর্ম হতে গেলে, পোলারাইজেবিলিটি বেশি হতে গেলে কী হতে হবে? তার সাইজ বেশি হতে হবে। যত বেশি সাইজ, যত বড় সাইজ, তত নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলোর দূরত্ব বেশি। যত দূরত্ব বেশি তত আকর্ষণ বল কম। তাহলে কি বাইরে থেকে যদি কেউ চলে আসে তাহলে কি সহজে ডিফর্ম হয়ে যাবে। ওই যে বাবা মার ঘটনাটা বলেছিলাম আগের দিনের এক্সাম্পলটা মনে করো, বাবা মা সন্তান, আগের দিনের লেকচারটা দেখো বুঝতে পারবে। তাহলে সব থেকে সাইজ বেশি কার? আয়োডিনের। তাহলে সব থেকে পোলারাইজেবিলিটি কার হবে? আয়োডিন। তাহলে যত বেশি পোলারাইজেবিলিটি, কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি, ফ্যাজান্সের রুল। তাহলে সব থেকে সাইজ বেশি আয়োডিনের, সব থেকে পোলারাইজেবিলিটি বেশি আয়োডিনের, তাহলে সব থেকে আয়োডিনের যে কম্পাউন্ডটা তৈরি হবে তার কি কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি হবে। তাহলে এর ক্ষেত্রে কী হবে? এই সব থেকে বেশি আয়োডিনের, সোডিয়াম আয়োডাইডের সব থেকে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তারপরে সোডিয়াম ব্রোমাইড দেখো এর একটু সাইজ ছোটো, তাহলে এর তার একটু কম হবে। সব থেকে NaI এর বেশি, তারপরে NaBr, তারপরে NaCl। কার উপর ডিপেন্ড করলো? অ্যানায়নের ক্ষেত্রে পোলারাইজেবিলিটির উপর ডিপেন্ড করলো। যার পোলারাইজেবিলিটি বেশি তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, ঠিক আছে। আর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ধরো আমি এরকম কোশ্চেন দিলাম তোমাকে, ধরো FeOH হোল 3 অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড আর FeOH হোল 2 ফেরাস হাইড্রোক্সাইড। বলছে এই দুটোর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার কার বেশি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী ধর্ম কার বেশি হবে? কোন যৌগের বেশি হবে? বলো, চিন্তা করো। এখানে তো ক্যাটায়নও সেম, Fe, এখানে তো অ্যানায়নও সেম, OH। এবার কি হবে? চিন্তা করো, মাথা কাটা হয়ে গেছে। যারা পাচ্ছ খুবই ভালো, যারা পাচ্ছ না তাদের জন্য বলে দিচ্ছি। দেখো এখানে FeOH হোল 3 এটা তুমি যদি ভাঙো তাহলে কি হবে? Fe3+ আর 3OH-। এটাকে ভাঙলে Fe2+ আর 2OH-। তাহলে কি এখানে যে ক্যাটায়নটা আছে সেটা একই, বাট এই ক্যাটায়নটার চার্জ +3, দেখো Fe3+, আর এইটার দুটো প্লাস। এবার দেখো ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় তাহলে ফাই সমান চার্জ বাই রেডিয়াস। তাহলে এখানে যেহেতু একই ক্যাটায়ন তাহলে রেডিয়াস অলমোস্ট একই সমান, কিন্তু এখানে চার্জ কার বেশি? এর বেশি, তাহলে এর ফাইটা কী হবে? বেশি হবে। অর্থাৎ Fe3+ এর ফাই অফ Fe3+ ইজ গ্রেটার দেন ফাই অফ Fe2+। কারণটা কি? এখানে 3 চার্জ বেশি, এখানে 2 চার্জ কম, তাই এটা বেশি হচ্ছে। যার ফাই বেশি তার পোলারাইজিং পাওয়ার বেশি, আর সেই কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তাহলে Fe3+ যেহেতু এর ফাই বেশি, তাহলে এই কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার কী হবে? বেশি, কারণ Fe3+ এর পোলারাইজিং পাওয়ার বেশি।
তাহলে যেহেতু 5 বেশি তাই এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তাহলে পোলারাইজিং পাওয়ার বেশি। তাহলে সমযোজী ধর্ম কার বেশি বা কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে কোন কম্পাউন্ডের? এর সব থেকে বেশি হবে। তারপরে ক্লিয়ার? ওকে, নেক্সট আসছি কোশ্চেন দিয়ে দিলাম যে সলিউবিলিটি বা দ্রাব্যতা, সলিউবিলিটি বা দ্রাব্যতার ক্রমানুসারে সাজাও। যদি বলা হয় দ্রাব্যতার ক্রমানুসারে সাজাও, আমি দিয়ে দিলাম AgI, AgBr, AgCl আর AgF, চারটে দিয়ে দিলাম। বললাম এই চারটে, আচ্ছা সলিবিলিটি বলে দিই, দ্রাব্যতা সলিবিলিটি ইন ওয়াটার, বলছে জলে এই চারটের মধ্যে দ্রাব্যতা ক্রমানুসারে সাজাও, মানে কে বেশি জলে দ্রবীভূত হবে সেই ক্রম অনুসারে সাজাও। তাহলে একটু চিন্তা করো, ঠিক আছে? বাবা হলো কি সিদ্ধান্তে পৌঁছানো গেল? আচ্ছা, মানে এতক্ষণ আমি বলছিলাম যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি, সমযোজী ধর্ম কার বেশি, হঠাৎ করে বললাম দ্রাব্যতা কার বেশি জলে, জিনিসটা কেমন খটমটো হয়ে গেল না? কিছু খটমটো হয়নি, তোমরা যদি ভালো করে যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে। আচ্ছা বলো দেখি, জলটা, এই যে জলটা, এটা পোলার দ্রাবক না নন পোলার দ্রাবক? অর্থাৎ এটা পোলার না নন পোলার, যেটাকে বাংলায় বলা হয় ধ্রুবীয় না অধ্রুবীয়? জল কি হয়? ধ্রুবীয় দ্রাবক। আচ্ছা, আমরা কি জানি যে ধ্রুবীয় দ্রাবকে কারা দ্রবীভূত হয়? আয়নীয় যৌগগুলো। দেখো যোগের বৈশিষ্ট্য আমি করিয়েছিলাম, আয়নীয় যৌগগুলো কি হয়? ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, আর অধ্রুবীয় দ্রাবকে কারা দ্রবীভূত হয়? সমযোজী যৌগগুলো। তাহলে যদি কোনো কম্পাউন্ডের মধ্যে সমযোজী ক্যারেক্টার বেশি থাকে, তারা কি, তারা জলে দ্রবীভূত হতে চাইবে না, কারণ জলটা কি ধ্রুবীয় কম্পাউন্ড, ধ্রুবীয় সলভেন্ট, তাই তো? মানে পোলার সলভেন্টে কারা দ্রবীভূত হবে? আয়নিক কম্পাউন্ডস, আর এখানে কোভ্যালেন্ট কম্পাউন্ডস, তাই তো? আচ্ছা, যদি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকে তাহলে সে প্রেফার করবে নন পোলার, সে পোলারে ভালোভাবে দ্রবীভূত হতে চাইবে না, তাই তো? জল যেহেতু পোলার সলভেন্ট, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে এইগুলোর মধ্যে আয়নীয় কোনটা বেশি আর সমযোজী কোনটা বেশি। যেগুলো বেশি আয়নীয় সেগুলো জলে দ্রবীভূত হয়ে যাবে, আর যেগুলো বেশি সমযোজী সেগুলো হতে চাইবে না তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে দেখা যাক, এবার তোমরা বলো দেখি, এবার তো পারবে নিশ্চয়ই। AgI, AgBr, AgCl, AgF, এই চারটের মধ্যে সব থেকে সমযোজী ক্যারেক্টার কার বেশি? ক্যাটায়ন সেম, সবগুলো কি Ag+, অ্যানায়নগুলো আলাদা, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, সবাই কি, সবাই গ্রুপ 17-এর, ঠিক আছে? 17 কীরকম থাকে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে গ্রুপে, একই গ্রুপে কি চার্জ একই, কিন্তু যেহেতু অ্যানায়ন, যেহেতু তাহলে অ্যানায়নের কী দেখতে হয়? পোলারাইজিবিলিটি দেখতে হয়। তাহলে উপর থেকে নিচে নামলে সাইজ বাড়ে, সাইজ বাড়ে মানে কি, পোলারাইজিবিলিটি বাড়বে, আর যত বেশি পোলারাইজিবিলিটি বাড়বে তত বেশি কী হবে? কম্পাউন্ডটা তত বেশি কোভ্যালেন্ট হবে। তাহলে কি, সব থেকে পোলারাইজিবিলিটি আয়োডিনের বেশি, সাইজ বড়, তাহলে কি সিলভার আয়োডাইডটা সব থেকে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাবে। তারপর কি দেখাবে? সিলভার ব্রোমাইড, তারপরে সিলভার ক্লোরাইড, তারপরে সিলভার ফ্লোরাইড, তাই তো? তাহলে অপরপক্ষে বলতে গেলে সব থেকে আয়নিক ক্যারেক্টার কার বেশি হবে? সব থেকে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হলো? সিলভার আয়োডাইডের। তাহলে সব থেকে আয়নিক ক্যারেক্টার কার বেশি হবে? সিলভার ফ্লোরাইডের। তাহলে জলে সব থেকে বেশি দ্রবীভূত কে হবে? AgF। তাহলে এটা সব থেকে বেশি, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। ক্লিয়ার? এ সব থেকে কম হলো কেন? কারণ কি, এটা সব থেকে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। যেহেতু কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি মানে কি, সমযোজী, তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো কোথায় দ্রবীভূত হয়? নন পোলারে। পোলারে বেশি হতে চায় না, তাই জলে হতে চাইছে না, জল তো পোলার, জলে হতে চাইছে না। ক্লিয়ার? তাহলে এরকম টাইপেরও কোশ্চেন আসে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি বলছি যে সলিউবিলিটি ইন অ্যালকোহল। আচ্ছা, আগে থেকে বলে দিই অ্যালকোহলটা কি। অ্যালকোহল হচ্ছে নন পোলার সলভেন্ট, অর্থাৎ অধ্রুবীয় দ্রাবক। জল কি ছিল? পোলার সলভেন্ট, এটা হচ্ছে নন পোলার সলভেন্ট।
এবার ধরো তোমাকে আমি দুটো জিনিস দিই, একটা হচ্ছে দিয়ে দিলাম KCl আর KI। বলছে এই দুটোর মধ্যে কোনটা বেশি অ্যালকোহলে দ্রবীভূত হবে? পারবে, করো নিজে থেকে, এবার চিন্তা ভাবনা করো। এই ট্রেনটা দেখো, ক্লোরিন উপরে আছে, দেখো ক্যাটায়ন তো সেম, পটাশিয়াম পটাশিয়াম, তাহলে ক্যাটায়ন নিয়ে ভাববো না, মানে ফাই নিয়ে ভাববো না, ফাই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, অ্যানায়ন নিয়ে ভাববো। দেখো ক্লোরিন উপরে আছে, আয়োডিন নিচে আছে, তাহলে আয়োডিন নিচে আছে মানে কি আয়োডিনের সাইজ বড়, আয়োডিনের সাইজ বড় মানে কি আয়োডিনের পোলারাইজেবিলিটি বেশি, যার বেশি পোলারাইজেবিলিটি বেশি সেই কম্পাউন্ড কি তত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার, তাহলে সব থেকে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি? KI। আর যার যত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার কোথায়, যারা কোভ্যালেন্ট কম্পাউন্ড হয় তারা কোথায় দ্রবীভূত হয়? নন পোলার সলভেন্টে। তাহলে অ্যালকোহল কি একটা নন পোলার সলভেন্ট, তাহলে কি KI সহজেই অ্যালকোহলে দ্রবীভূত হয়ে যাবে, তাহলে KI বেশি দ্রবীভূত হবে অ্যালকোহলে, তারপরে কিছু। ক্লিয়ার? কেন হলো? জাস্ট এটার উল্টো, নিজে ভাবো, যদি ক্লিয়ার না হয় নিজে ভাবো, একটু নিজের ব্রেনকে কাজে লাগাও, তাহলে বুঝতে পারবে যে কেন করালাম এটা। ঠিক আছে? নেক্সট হচ্ছে আরেক টাইপের কোশ্চেন আছে, সেটা বলছে এটাকে তুমি বলতে পারো থার্মাল স্টেবিলিটি, বা বাংলায় যদি কি বলে তাপীয় স্থায়িত্ব। মানে তাপীয় স্থায়িত্ব মানে কি, ধরো তুমি একটা জিনিসকে তাপ দিচ্ছ, ঠিক আছে, সে জিনিসটাকে তুমি অনেক তাপ দিয়েছো, সে গলছে না, মানে কি সে তার যে কন্ডিশন সেখানে সে ঠিকঠাকই আছে, সে তাপ দিলে সে গলছে না। এবার তুমি খুব বেশি তাপ দিচ্ছে তখন সে তো গলে গেল। কিন্তু আর একটা কম্পাউন্ড পাশাপাশি আছে, তাকেও তুমি তাপ দিচ্ছ, সে সহজেই গলে যাচ্ছে, তার মানে কি তাপ প্রয়োগ করলে তার স্থায়িত্ব থাকছে না। অর্থাৎ যে জিনিসকে তাপ প্রয়োগ করলে সহজেই গলে যাবে বা ভেপোরাইজ হয়ে যাবে তাদের তাপীয় স্থায়িত্ব কম, আর যারা সহজে হবে না তাদের তাপীয় স্থায়িত্ব বেশি, যেটাকে বলা হয় থার্মাল স্টেবিলিটি। ওকে, এবার আমি তোমাকে কিছু কম্পাউন্ড দিচ্ছি, বলছে BeCO3, ঠিক আছে, MgCO3 আর CaCO3। বলছে এই তিনটে কম্পাউন্ড দেওয়া হয়েছে, বলছে এদেরকে তাপীয় স্থায়িত্ব বাড়ার ক্রমানুসারে সাজাও, মানে কার তাপীয় স্থায়িত্ব বেশি হবে তিনটের মধ্যে, বা থার্মাল স্টেবিলিটি কার বেশি হবে, কীভাবে করবে? আচ্ছা, আবার সেই আগে কোভ্যালেন্ট ক্যারেক্টার বলছিলেন আপনি, আবার হঠাৎ করে বলছেন, আবার নিয়ে এলেন সলিবিলিটি, আবার নিয়েছেন থার্মাল স্টেবিলিটি। আপনি এসব জিনিস তো আগে বলেননি যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে থার্মাল স্টেবিলিটি বাড়বে না কমবে, বলেছি। কখন বলেছি বলো দেখি? যখন আমি আয়নিক কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ডে যখন আমি প্রপার্টিস নিয়ে ডিসকাস করি, কি বলেছিলাম? যে আয়নিক কম্পাউন্ডগুলো খুব স্টেবল। কেন স্টেবল হয়? তারা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে বা স্থির তার্কিক আকর্ষণ বল দিয়ে তারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। তাই আয়নীয় যৌগগুলো কী হয়? প্রচণ্ড স্টেবল হয়, খুব স্থায়ী হয়। অপরপক্ষে কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো কী হয়? যে তারা ইলেকট্রন শেয়ার করে তাদের বন্ডগুলো উইক হয়, তারা অতটা স্টেবল হয় না। অর্থাৎ কি, স্টেবিলিটির দিক থেকে আয়নিক কম্পাউন্ড বা আয়নীয় যৌগ ইজ গ্রেটার দেন কি কোভ্যালেন্ট কম্পাউন্ড। কারণটা কি? যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স বা স্থির তাড়িতিক আকর্ষণ বলের দ্বারা আয়নগুলো যুক্ত থাকে। এখানে তো কোনো আয়ন তৈরি হয় না, এখানে কি হয়? ইলেকট্রন শেয়ারিং হয়, তাই এখানে কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো উইক হয়, থার্মাল স্টেবিলিটি বেশি হয় না। তাহলে থার্মাল স্টেবিলিটি কার বেশি হলো? আয়নিক কম্পাউন্ডের, কোভ্যালেন্ট কম্পাউন্ডের। এবার দেখো কীরকম করে সলভ করবে। তিনটে যৌগ দিয়েছি, যার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে তার কি থার্মাল স্টেবিলিটি কম হবে, আর যার মধ্যে আয়নিক ক্যারেক্টার বেশি হবে তার কি থার্মাল স্টেবিলিটি বেশি হবে। ক্লিয়ার? এবার তিনটে জিনিস, যার অ্যানায়ন সেম, কার্বনেট কার্বনেট কার্বনেট, ক্যাটায়ন আলাদা, তাহলে আমাকে এখানে ফাইয়ের কথা চিন্তা ভাবনা করতে হবে। কি? চার্জ বাই রেডিয়াস। ক্লিয়ার? আচ্ছা, এইখানে কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সব কি +2, কারণ কি কার্বনের 2 - হয়, তাই এটা +2 +2 +2 +2। আচ্ছা, এরা কি পিরিয়ডিক টেবিলটা দেখো, এরা হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট, এরকম থাকে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম নিচে নিচে থাকে। তাহলে দেখো সবার 2+ চার্জ, উপর থেকে নিচে আসছি, সাইজ বাড়ছে,
তার মানে কি রেডিয়াস বাড়ছে, যার রেডিয়াস বাড়বে তার ফাই কমবে, আর ফাই কমা মানে কি তার কোভ্যালেন্ট ক্যারেক্টার কমে যাবে। ফাই বাড়া মানে কি পোলারাইজিং পাওয়ার বাড়বে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। ফাই কমে যাওয়া মানে কি পোলারাইজিং পাওয়ার কমবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার কমবে। আগেই করানো এগুলো, আগের পয়েন্টেই আমি ডিসকাস করে দিয়েছি এইসব। তাহলে কি ক্যালসিয়ামে যেহেতু সাইজ বড়, তার রেডিয়াস বড়, তার ফাই কম। যদি তার ফাই কম হয় তাহলে কী হবে, পোলারাইজিং পাওয়ার কম, তাহলে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার অনেকটাই কম। তাহলে সবথেকে বেশি আয়নিক ক্যারেক্টার কার হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার সবথেকে কম মানে কি আয়নিক ক্যারেক্টার সবথেকে বেশি। তারপরেও আছে দেখো ম্যাগনেসিয়াম, তাহলে কি এর যেহেতু আয়নিক ক্যারেক্টার সবথেকে বেশি, তারপরে এর, তারপরে এর, তাহলে যেহেতু এর আয়নিক ক্যারেক্টার বেশি তাহলে কি হবে, এটা বেশি তাপীয় স্টেবিল। এটা কি থার্মাল স্টেবিলিটি, তাই তো থার্মাল স্টেবিলিটি অর্ডারটা হচ্ছে এটা, আয়নিক কম্পাউন্ড ইজ গ্রেটার দ্যান কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে এটা যেহেতু আয়নিক ক্যারেক্টার বেশি, এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার সবথেকে কম, তাহলে এর ক্ষেত্রে তাপীয় স্থায়িত্ব সবথেকে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে বেরিলিয়াম কার্বনেট। ক্লিয়ার? ওকে। নেক্সট একটা যেটা পয়েন্ট আসছে সেটা হচ্ছে, এটা আসে এক্সাম, মানে এগুলো সব এক্সাম মানে উদাহরণ দিয়ে দিচ্ছে, এরকম কোশ্চেন কিন্তু দেয়, ঠিক আছে ফ্যাজান স্কুলের। আচ্ছা নেক্সট আসছে, এটা হয়ে গেছে তো? আচ্ছা নেক্সট আসছে কালার ইন্টেন্সিটি, ঠিক আছে? কালার ইন্টেন্সিটি, কালার ইন্টেন্সিটি কি, এখানে আগে থেকেই বলে দিই, যদি যে কম্পাউন্ডটা বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাবে, আচ্ছা কালার ইন্টেন্সিটি মানে জিনিসটাকে কি বলে দিই, কালার ইন্টেন্সিটি মানে কি, মানে কালারের তীব্রতা, রঙের তীব্রতা। ধরো আমি লাল জামা পরে আছি আর আমি একটা গোলাপি জামা পরে আছি, তাহলে কার তীব্রতা বেশি হবে, লালের বেশি হবে, তাই তো, কারণ লাল রঙটা বেশি তীব্র। এবারে এইভাবে যৌগও এরকম কালার দেখায়, কোনো যৌগ বেশি কালার দেখায়, কোনো যৌগ কম কালার দেখায়, সেটাকে বলা হচ্ছে কালার ইন্টেন্সিটি, ঠিক আছে? বলছে যে সমস্ত যৌগের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকবে, ঠিক আছে, যার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকবে তাদের কালার ইন্টেন্সিটিটা কী হবে বলে দেখি, কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে কালার ইন্টেন্সিটি তার বেশি হবে, অর্থাৎ সেই যৌগগুলো কী হবে, তীব্র রং দেখাবে, ঠিক আছে? যেমন বলছে MgCl2 আর HgI2, এই দুটোর মধ্যে কালার ইন্টেন্সিটি কার বেশি হবে বলো? দেখো ক্যাটায়ন কি Ag2+, এখানেও Ag2+, তাহলে কি ক্যাটায়ন সেম, অ্যানায়ন আলাদা। অ্যানায়ন আলাদা মানে কি দেখবো, পোলারাইজিবিলিটি দেখবো। এটা কি গ্রুপ 17, উপরে কে থাকে ক্লোরিন, নিচে থাকে কি থাকে আয়োডিন। আয়োডিনের সাইজ বড়, ক্লোরিনের সাইজ কম। যার সাইজ বড় তার পোলারাইজিবিলিটি বেশি, যার পোলারাইজিবিলিটি বেশি সেই যৌগের কী হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তাহলে যার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি তার কী হবে, কালার ইন্টেন্সিটি বেশি। অর্থাৎ আয়োডিনের যৌগের কি কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তাই কালার সংক্ষেপে লিখলাম CI, কালার ইন্টেন্সিটি বেশি। বলেছি কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হলে কালার ইন্টেন্সিটি বেশি, বোঝা গেল কি? তাড়াতাড়ি বলে দিলাম। আরে জিনিসটা কি, ক্লোরিন আর আয়োডিনের মধ্যে আয়োডিন তো বড়, এর বড় মানে কি, এর পোলারাইজিবিলিটি বেশি। পোলারাইজিবিলিটি বেশি হওয়া মানে কি, যার পোলারাইজিবিলিটি যার বেশি হয় তার কি হয়, তার যৌগের কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়। আর এখনই বলেছে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হওয়ার মানে কালার ইন্টেন্সিটি বেশি, তাহলে কি এটার কালার ইন্টেন্সিটি বেশি হবে এটার থেকে, ঠিক আছে? বাস্তবে তাই দেখা যায়, বাস্তবে দেখা যায় এই কালারটা হচ্ছে লাল বা রেড, এই কালারটা হচ্ছে হোয়াইট। এর সাদা কালার হয় মার্কারি ক্লোরাইডের, আর মার্কারি আয়োডাইডের লাল কালার হয়, ঠিক আছে? এরকম কম্পাউন্ড দেখতে পাবে। আমি বললাম AgCl আর AgI, এই দুটোর মধ্যে কালার ইন্টেন্সিটি কার বেশি হবে, ক্লিয়ার? এইটা কালার ইন্টেন্সিটি বেশি, কারণটা কি আয়োডিন নিচে আছে, পোলারাইজিবিলিটি বেশি, পোলারাইজিবিলিটি বেশি মানে কি কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি মানে কি কালার ইন্টেন্সিটি বেশি, ক্লিয়ার? তাহলে কালার ইন্টেন্সিটি এর বেশি হবে। হ্যাঁ বাস্তবে তাই দেখা যায়, এটা হয় ইয়েলো আর এটা হয় হোয়াইট, ঠিক আছে? আরও দেখা যায়, বলছে PbCl2 আর PbI2, PbCl2 PbI2-র মধ্যে কালার ইন্টেন্সিটি কার বেশি হবে, অবভিয়াসলি এটা একই রকম, কারণ আয়োডিন নিচে আছে, সাইজ বেশি, পোলারাইজিবিলিটি বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, কালার ইন্টেন্সিটি বেশি। তাহলে কী হবে, এটার ক্ষেত্রে এটা দেখা যায় হচ্ছে তোমার, এটা দেখা যায় মানে গোল্ডেন ইয়েলো, গোল্ডেন ইয়েলো মানে ওই সোনালি একটা হলুদ টাইপের, আর এটা দেখা যায় হোয়াইট, বোঝা গেল? তাহলে মোটামুটি এইরকম টাইপের কোশ্চেন তোমাকে কিন্তু পরীক্ষায় ফেস করতে হবে, ঠিক আছে? এরকম কোশ্চেন পরীক্ষায় আসবে ফ্যাজান স্কুলের রিগার্ডিং। ক্যাটায়ন থাকলে ফাই দিয়ে দেখো, অ্যানায়ন থাকলে পোলারাইজিবিলিটি দেখো, একদম সোজা জিনিস, একদমই সোজা জিনিস, আরামসে করা যাবে,
ঠিক আছে না? আচ্ছা, এবার আমি হোম টাস্ক দিচ্ছি, একটা ছোট্ট হোম টাস্ক দিচ্ছি, হোমওয়ার্ক দুটো দিচ্ছি। তোমরা বের করবে মেল্টিং পয়েন্ট অর্ডার, অর্থাৎ মেল্টিং পয়েন্ট কার কার বেশি। ঠিক আছে, আমি দুটো জিনিস দেখছি, একটা দিলাম BF2, একটা দিলাম MgF2, এটা 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে CaCl2 আর CaBr2। তাহলে BF2 MgF2 আর কি CaCl2 আর CaBr2। তাহলে দুটো কোশ্চেন আমি দিলাম, দুটো কোশ্চেন হোমওয়ার্ক থাকলো, আমাকে অর্ডারটা করে পাঠিও। আজকের মতো ফ্যাজান্সের রুল শেষ, ফ্যাজান্সের রুলে আর কিছু নেই। নেক্সট আমি আর বন্ডিং এখন করাবো না, কারণ আমি জানি ইলেকট্রন বিন্যাসে তোমাদের অসুবিধা হচ্ছে। তো আমি একদম ডাইরেক্ট অ্যাটমিক স্ট্রাকচারে চলে যাব, অ্যাটমিক স্ট্রাকচারে সব কিছু দেখাবো, ওখানে অনেক মডেল দেখাতে হবে আমাকে। তো নেক্সট ক্লাস হবে অ্যাটমিক স্ট্রাকচারের উপরে। আজকের ফ্যাজান্স রুল এই অবধি শেষ হলো, ঠিক আছে? ওকে।